আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা। আমি হয়তো মারা যাবো। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। খুব মানসিকভাবে বিধ্বস্ত। এখানে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে। আমাদের ছেলেটার কি হবে? আমার সংসারটা চালাবে কি? সাজা মৃত্যুদণ্ড। গতকাল 26,000 চাকরি প্রার্থীর চাকরি 2016 সালের বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া এবং 2019-এ নিয়োগের পুরো প্যানেলটিকে কার্যত বাতিল করে দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। তা নিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী, যদিও আমরা কিন্তু ভিডিও দেখে আইডেন্টিফাই করতে পারবো না কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু তাতেও তো এটা বলতে হয় অনেক যোগ্য প্রার্থী তাদের কষ্টার্জিত এই সরকারি চাকরিটুকু খুইয়ে ফেললেন শুধুমাত্র এই সরকারের জেদের জন্য এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। চুরি করে ধরা দেব না, চুরিটা আরো বাড়িয়ে নিয়ে যাব, এই মানসিকতার জন্য। তাই তারা মনে করছেন তাদের কার্যত মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো। আর যারা করলেন, যারা এই কাণ্ডটি ঘটালেন, তাদের সত্যি কি তেমন কোনো সাজা হলো? সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে যখন মেনে নিল যে এমন অপরাধ করেছে যে যেখানে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছা যাচ্ছে না, তাহলে এত বড় অপরাধ সংগঠিত করলো যারা, তাদের শাস্তি সুপ্রিম কোর্ট কবে নিশ্চিত করবে? আজকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের আমি দেখাতে চাইব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত ঔদ্ধত্য এত দম্ভের সঙ্গে গতকাল সাংবাদিক সম্মেলন করলেন। পুরো দোস্তুর দোষটা সিপিএম, বিজেপি, বিকাশ রায়, সুকান্ত মজুমদার কিংবা সুপ্রিম কোর্টকে একেবারেই তাদের দিকে ঠেলে দিলেন। অথচ যারা এই দুর্নীতিকে প্রথম থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন, যে সরকার প্রত্যক্ষভাবে ক্যাবিনেটে সুপার নিউমারারি পোস্ট তৈরি করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন যাতে করে অযোগ্যরা সেখানে স্থান পান, সেই মুখ্যমন্ত্রী সকলকেই দোষী সাব্যস্ত করে দিলেন, নিজেকে এবং নিজের প্রশাসনকে ছাড়া। সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় হলো, প্রথমেই যে ভিডিওগুলো দেখিয়ে শুরু করলাম আপনাদের সামনে, যারা কান্নায় কার্যত ভেঙে পড়লেন, যাদের ভেঙে পড়াটা ছাড়া আর কোনো গতি নেই, তাদের স্বাভাবিকভাবে এই মুহূর্তে হতেই পারে তারা দিকবিদিক শূন্য হয়ে গিয়েছেন, কিন্তু তাদেরও আজকে এই জায়গাতে এসেও তাদেরও কোথাও গিয়ে জানতে হবে তাদের এই করুণ পরিণতির জন্য কি সত্যি বিকাশ রঞ্জন বাবুরা দায়ী, নাকি যারা করলো তারা দায়ী। আমার খুব অবাক লাগছে অনেকের বাইট দেখে, যারা এখনো পর্যন্ত কেউ কেউ মনে করছেন যে কেমন এটা রায় হলো। নিশ্চিতভাবে রায় নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু আপনারা আবেগটা তো নিশ্চিতভাবে রাখবেন, আবেগ তো থাকবেই। একটা স্টেপ লজিক্যালি ভেবে দেখুন, সুপ্রিম কোর্ট বারবার চেষ্টা করেছিল এসএসসিকে দিয়ে, রাজ্য সরকারকে দিয়ে, যে যোগ্য অযোগ্য প্রার্থীদের দয়া করে আলাদা করার জন্য ব্যবস্থা করুন। অর্থাৎ যদি কোথাও ওএমআর সিট থেকে থাকে, যদি কোথাও প্রমাণপত্র থেকে থাকে, তাহলে সেটা দেখান আমাদের, যাতে করে যোগ্যদের আমরা আলাদা করে নিতে পারি। কোনো কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ চায়নি যোগ্যদের এইভাবে শাস্তি দিতে, কিন্তু এইটুকু যদি যারা চাকরি হারিয়ে গেলেন 26,000 মানুষ, তাদের পরিজন যদি এইটুকু বুঝতে না পারেন, তাহলে আরো বেশি বড় বিপর্যয়ের জন্য আপনারা অপেক্ষা করছেন। আমাকে মাফ করবেন, আজকে এই দুর্গতির দিনেও আপনাদের বলতে হচ্ছে। এই প্রশাসন শুধুমাত্র এই একটা দিকে দুর্নীতি করেছে এমনটা নয়, আপনারা জানেন ওবিসি কোটায় সেখানেও কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটা রাজ্য সরকার একটি কমিউনিটিকে শুধুমাত্রই তাদের ভোট পাওয়ার জন্য তাদের 90%কে বা 99%কে তাদেরকে ওবিসি কোটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা খারিজ হয়ে গেছে। অর্থাৎ আপনারা একা নয়, সমাজের প্রত্যেক স্তরের মানুষ দেখলে দেখবেন যে সমাজের প্রত্যেকটি মানুষ এফেক্টেড কোনো না কোনো ভাবে, ডিরেক্টলি ইনডাইরেক্টলি।
সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিরা ভাবছে আপনাদের পাশে আমি দাঁড়াচ্ছি বলে এখন তিনি সহমর্মিতা দেখানোর চেষ্টা করছেন যে আহারে ওরা কি করে খাবে, ওদের বাবা মায়ের ওষুধ কি করে কিনে দেবে। ভাবুন, মানে শুনতেও কিভাবে লাগে আপনারা ভেবে দেখুন। যিনি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এই মানে বিপদে যারা পড়তেন না, আজকে বিপদে পড়ে যাওয়ার পর তিনি এই বক্তব্য বলছেন এবং বলছেন যে আমি তোমাদের পাশে দাঁড়াচ্ছি বলে বিজেপি আমাকে যদি জেলে ঢুকিয়ে দেয় তাহলে দেবে। শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আপনারা এটাতে বিগলিত হবেন এবং 2026-এর নির্বাচনে আপনারা আবারও গিয়ে ভাববেন যে তৃণমূল কংগ্রেস এর পেছনে যতটা না দোষী, বাকিরা যারা চাকরি বাতিলের জন্য অ্যাপিল করেছিলেন তারা সব থেকে বড় দোষী। তাই আমার মনে হয় এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, তার কারণ আরো বড় কিছু দুর্ভোগ অপেক্ষা করে রয়েছে আমাদের সকলের জন্য। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, হাই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। শুনলেন বক্তব্যটি। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে চ্যালেঞ্জ করলেন, বললেন অনেক জায়গায় আমি দেখলাম সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বললেন যে আপনার ব্যবস্থা আমি নেবই। শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোনো বক্তব্য বলতে পারি না, আমি কোট আনকোট করছি এবং দেখাবো আপনাদের। তিনি বললেন যে সিবিআই যদি সুপার নিউমারারি পদে যে 8 তারিখে সুপ্রিম কোর্টে এটা নিয়ে একটা মামলার শুনানি রয়েছে, সেখানে যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপনি সহ পুরো ক্যাবিনেট জেলে থাকবে, বলছেন শুভেন্দু অধিকারী। আর যদি না হয় তাহলে আমরা ক্ষমতায় আসার পর আমরা আপনাদের শাস্তি নিশ্চিত করব। শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে, শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিন 8 তারিখ, যেদিন সুপ্রিম কোর্ট সুপার নিউমারারি পদে যখন আমাদের রাজ্য ক্যাবিনেট, যারা বলছে আমরা কিছুই জানতাম না, ভুল করা মানুষের অধিকার, রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি বলে গিয়েছিলেন, যারা এই সমস্ত কথা বলেছেন তাদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে কিন্তু আগামী 8 তারিখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলছেন যে এডুকেশন সিস্টেমটাকে এরা বিজেপি সিপিএম কোলাপস করে দিচ্ছে। আপনি কি ভাষায় আপনি এটাকে এক্সপ্লেন করবেন? না বিজেপি না সিপিএম তারা সরকারে রয়েছে, না এসএসসির সঙ্গে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে, না নিয়োগ সংক্রান্ত কোনো রকমের ইয়েতে তারা যুক্ত রয়েছে। তারা শুধুমাত্র এই দুর্নীতির মুখটা খোলার চেষ্টা করেছেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দায়ভার তাদের উপর চাপাচ্ছেন। অর্থাৎ দুর্নীতি আমরা করব এটাই স্বাভাবিক, কিন্তু তোমরা কেন হাইকোর্টে যাবে? আমার খুব দুর্ভাগ্য লাগছে যে চাকরি প্রার্থীদের অনেকে এর সঙ্গে গলা মেলাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইখানে রাজনীতি খুঁজবেন। এদেরকে নিয়ে ইতিমধ্যেই খুঁজেছেন। এই যারা ডিপ্রাইভ তাদের নিয়ে একটা সংগঠন মঞ্চ দেখবেন খুব তিনি করবেন আগামী 7 তারিখ না কবে তিনি করবেন। এবং আমার অবাক লাগবে যে এই প্রতারিত মানে ভাইয়েরা, দাদারা, বোনেরা, দিদিরা, তারা পর্যন্ত সেখানে চলে যাবেন হয়তো অনেকেই। কোন জায়গায় পশ্চিমবঙ্গ এইখানে নিয়ে যেতে পারতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের পিঠের শিরদাঁড়াটা একটুও বেঁচে থাকতো। কি বলেছিলেন সিপিএম বিজেপিকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন, আপনারা একবার শুনুন। সরকারে বসে আছেন তিনি, দোষ করলো সিপিএম বিজেপি সুপ্রিম কোর্ট। শুনুন। বিজেপি আর সিপিএম এর দয়ায় কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারো ছেলেমেয়েরা বাইরে পড়ে, ভালো এডুকেশন দেওয়ার জন্য তাদের উপর নির্ভর করে
অনেক বয়স্ক এজেড পিতামাতা, তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সংস্থান নির্ভর করে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। আমি দেখছিলাম ওই যারা বিতাড়িত ডিপ্রাইভ চাকরি প্রার্থী, তারা কান্নায় ভেঙে পড়েছেন। খুব স্বাভাবিক ব্যাপার, তার কারণ দেখুন, আমরা সকলেই তো চাকরিতে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা জানি সেই যন্ত্রণাটা কতটা। পশ্চিমবঙ্গে থেকে চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি পরিমাণ লড়াই করতে হয় সেটা আমরা জানি। তাও আবার সরকারি চাকরি কি কষ্ট করে পাওয়া যায়, সেই সরকারি চাকরি 5-6 বছর ধরে করার পর যদি সরকারি চাকরি চলে যায় কি অবস্থা হতে পারে আমরা জানি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তার দায়িত্ব ছিল সবকিছু নিশ্চিত করা, তিনি করেননি। দেখুন, আমরা প্রথম দিন থেকে এই সরকারের উদ্দেশ্য কিন্তু বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেননি অন্তত 2-3 বছর পর আপনাদের বুঝে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা আপনারা কেউই কিন্তু বোঝেননি, বুঝেও কান দেননি। সেই কারণেই এই এত অনুব্রত, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, আরো হাজারো গোটা শিক্ষার একটা ক্যাবিনেট, তাদের একটা আধিকারিকরা সবাই জেলে রয়েছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর ভোট একেবারে সবুজ আবিরের তুফান ছুটছে। কারা দিচ্ছে ভোটটা একটু খেয়াল করে দেখবেন। এই যারা আপনারা আজকে কান্নায় ভেঙে পড়লেন, আমি সকলকে বলছি না, আপনাদের দুঃখকে আমার কোনোভাবে ছোট করে দেখার সেটা কোনোভাবেই উচিত না, কিন্তু আমার ওই জায়গা থেকে বক্তব্য বলছি যে আপনি গোড়াতে যদি না যান তাহলে প্রবলেম সলভ করবেন কি করে। আপনি দেখবেন যে আপনার বাড়ির লোক, আপনার পাশের বাড়ির লোক সবকিছু জেনেও তারপরেও দেখবেন সবুজ আবিরে মেতেছেন। এই সরকার, আমরা জানি, যারা কোনোদিন সঠিকভাবে কোনোভাবেই পথ চলার দিকে যাবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের অনেক আগে থেকে একটা প্রেডিকশন করছি, আমার ব্যক্তিগত মতামত ভুল হতে পারে, ঠিক হতে পারে, প্রেডিকশন যেমন করে যে কালকে বৃষ্টি হবে কি হবে না, এ তো কোনো তথ্য নেই, আমার একটা প্রেডিকশন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার পর তিনি আবারও যে পদক্ষেপ নেবেন, আমার বিশ্বাস সেটা হয়তো সাংবিধানিক নাও হতে পারে। তার কারণ তিনি বলছেন কোথাও একটা জায়গায় গিয়ে, সেটা আপনাদের দেখাবো পরে, কিন্তু আগে বলে নি, তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যেমন আমাদের রায়টা এইটা 26,000 বাতিল করে দিয়েছে, তেমনি দু একটা জায়গা খোলাও রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে চাকরি দিয়ে দিতে, আমরা চাকরি দিয়ে দেব। আমার খুব সন্দেহ, এই যে চাকরি দিয়ে দেবর কথা বলছেন তিনি, এই জায়গাটাতেও কি আবার দুর্নীতি হবে না? এই সরকারকে কি কেউ বিশ্বাস করতে পারবেন? এমনও হতে পারে শুধুমাত্র যেহেতু আগামী 26-এ নির্বাচন রয়েছে, তাই এই এতগুলো মানুষ, প্রায় 1 কোটি, পরোক্ষভাবে ধরলে 1 কোটি মানুষ প্রভাবিত হতে পারেন। ভোট টলমলো হয়ে যাবে, সিংহাসন টলমলো হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেইটাকে তিনি ছেড়ে দেবেন? তাহলে কি আবারও কোনোভাবে নিয়োগের নামে এই যারা যারা বাতিল হলেন 100%কে চাকরি দিয়ে দেবেন? অর্থাৎ সেখানেও কোনো যোগ্যতার মাপকাঠি কিছুই দেখা হবে না, এমনটাই কি হবে? দেখুন, এই কথায় আপনারা অনেকে উৎসাহিত হতে পারেন যারা চাকরি থেকে বঞ্চিত হলেন, কিন্তু আপনারা এটুকুও শুনে রাখুন যে যদি আবারও দুর্নীতি করা হয়, একটা দুর্নীতিকে চাপা দিতে গিয়ে আরো একটা দুর্নীতি করা হয়, সেটারও কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে, সেদিন সেটাও কিন্তু আটকে যাবে। তাই আপনারা দেখুন, আপনারা বিশ্বাস করুন যে একবার ঠকেছেন, আবার কতবার ঠকার জন্য নিজেদের প্রিপেয়ার রাখবেন, আপনারা প্রস্তুত করুন। তার কারণ শুধু আপনারা নয়, আপনারা একদিকে ঠকেছেন, ওবিসি কোটায় যারা প্রপার নাম দেওয়া ছিল তারা পাননি, তারা একদিকে ঠকেছেন, সংখ্যালঘু ভাইয়েরা তারা একদিকে ঠকছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে, আমি আর বলতে চাইছি না ওই ধরনের কথা, সেখানে তারা ঠকছেন। শুধু ভোটার হিসেবে তাদেরকে দেখে আমাদের এই রাজ্য প্রশাসন। এরকম অজস্র উদাহরণ আপনাদের সামনে আমি দিতে পারি। আমরা পশ্চিমবঙ্গের প্রায় সকলেই, কিছু বেনিফিশিয়ারি রয়েছে যারা কলাটা মূল্যটা এইগুলো কোনো না কোনো উপায়ে বেশ ভালো পরিমাণে জুটিয়ে দেন,
তাদের কিন্তু এগুলোতে কিচ্ছু এসে যায় না। কিন্তু আপনি যদি সত্যি একটু বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কিছুতেই অপরাধকে আপনি সম্মতি দিতে পারেন না। আপনি যদি সত্যি মানুষ হয়ে থাকেন, একটুও মানুষের বিবেক মানে আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কিছুতেই একটা দুর্নীতিকে সমর্থন করতে পারেন না। যাই হোক, আপনাদের মন্তব্যগুলো লিখে জানাবেন। অত্যন্ত দুঃখের একটি বিষয়, কিন্তু সব থেকে বড় বিষয় আপনাদের সামনে আমি বলছি, আপনারা ভাববেন না এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে বাকি জিনিসটা করবেন। এটা আমার বিশ্বাস নয়, তৃণমূল কংগ্রেস করবে বলে আমার বিশ্বাস হয় না। আবারও এইটাকে অন্য কোনো উপায়ে, যেটা হয়তো আবারও আইনের মুখোমুখি হতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু পরপর ঘটতেই থাকবে। তার কারণ মুখ্যমন্ত্রী অনেক জায়গায় হয়তো ভেবেছিলেন যে আইনের ফাঁকটা তিনি অনেক জায়গায় সম্ভবত আইডেন্টিফাই করতে পেরেছিলেন, কিন্তু দেখুন ওই ফাঁকগুলো ব্যবহার করতে 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 কোথাও গিয়ে আস্তে আস্তে সমস্ত দরজাগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে একটা একটা করে। সময় লাগছে বটে, আরো বেশ কিছু সময় লাগতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, আমার আপনার সকলকে নিয়ে। আমি আপনাদের লিখে দিচ্ছি, আপনারা আমার আজকের ডেটে আপনারা লিখে নিন, মুখ্যমন্ত্রী এই রায়ের আগে যতগুলো নির্বাচনে, বিধানসভার নির্বাচনে আসন পেতেন, অন্তত একটি আসন বেশি পাবেন, অন্তত একটি আসন বেশি পাবেন। এই ঘটনার পর যারা ভাবছেন এই প্রশাসন এই ঘটনার পর সরে যাবে, আমি বলছি একটা আসন বেশি পাবে অন্তত, মিনিমাম। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা, তাদের জেদ, সে যে উপায়ই হোক, সোজা উপায় না হোক তো বেঁকা উপায়ে। আর সব থেকে বড় সঙ্গত করে চলেছি, যোগ্য সঙ্গত করে চলেছি আমরা। দেখুন কবে পশ্চিমবঙ্গকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি, সেটা হয়তো ভবিষ্যতে উত্তর দেবে, আমি নই।